পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর, ঋষি কাপুর, রণবীর কাপুর। বাড়ির লেগাসি যদি এরকম হয়, তাহলে নেপোটিজমের গোলমাল কোথায়? না, আমরা নেপোটিজমের এগেনস্টে, কিন্তু আজকে যার নিয়ে কথা সে কিন্তু নেপোই মারে বলেই বলা যাবে না তাকে। আজকে আমাদের টপিক হচ্ছে রণবীর কাপুর এবং তার কেরিয়ার নিয়ে আমরা একটা আলোচনা করব। তো রণবীর কাপুরের প্রথম কেরিয়ার যেমনটা আমরা সবাই জানি শুরু হয়েছিল সাওয়ারিয়া থেকে, কিন্তু রণবীর ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে ডাইরেক্টলি ইনভলভ তার অনেক আগে থেকে। এবার আমরা আসছি শুভর কাছে প্রথমে। শুভ, প্রথম তুই কখন শুনেছিলি রণবীর কাপুরের কথা? তো প্রথম হচ্ছে রণবীর কাপুরের কথা শুনেছিলাম হচ্ছে যখন 2007-এ ওম শান্তি ওম বেরিয়েছিল। এবার ওম শান্তি ওম, বিকজ আই হ্যাপেন টু বি অ্যান এসআরকে ফ্যান, সেই সময়টা সাভারিয়া তার সাথে একটা ক্ল্যাশ করেছিল। এবং তার আগে মানে ওই সাভারিয়ার যে একটা টাওয়েল ডান্স ছিল, দ্যাট বিকেম লাইক হিউজলি লাইক পপুলার। এখনকার দিনে যে ভাইরাল ওয়ার্ডটা সো কল্ড আমরা ইউজ করি, তখনকার দিনে তো সেরকম ছিল না। সেখান থেকে আমি ফার্স্ট শুনেছিলাম রণবীর কাপুরের কথা। উই অল নো হোয়াট হ্যাপেন্ড উইথ সাভারিয়া এন্ড অল। হুম। শান্তনু, মানে আই এম গেসিং যে তুই তখন ট্রাভেলিং ছিলি, বাট ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ রিগার্ডলেস। কখন প্রথম রণবীরের কথা শুনিস? আমি প্রথম শুনেছিলাম যখন রকস্টার বেরোয়, তখন আমি কিসে পড়ি, ক্লাস 6 আই থিঙ্ক, 2011। তো আমার খুব ভালো করে মনে আছে তখন স্টার প্লাসে তখন ওই শো গুলো হতো না, আইফা অ্যাওয়ার্ড সামথিং। তো ওখানে দেখছি বেশ এই নার্গিস ফাকরিকে তখন চিনি, কারণ রেগুলার গান শুনতাম এমটিভিতে রকস্টারের গানগুলো। তখন দেখছি এরা উঠছে দুজন, বারবার যত অ্যাওয়ার্ডস হচ্ছে শুধু দুজন উঠছে দুজন নামছে, উঠছে নামছে উঠছে নামছে, রকস্টার 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 রকস্টার। আমি বলছি এটা কি রকস্টার, মানে ভেবেছিলাম হয়তো কোনো একটা বেশ গান টান নিয়ে কোনো অ্যালবাম টাইপের সিনেমা, এ এ কে এটা, হিরোটা দেখি তো সামথিং রণবীর কাপুর এরকম কিছু। ওই ফার্স্ট মানে রণবীর কাপুর। বাট ওই গানগুলো শুনতাম যখন এমটিভিতে, সারাদিন বসে বসে শুনতাম। সিনেমা নিয়ে কিছু জানতাম না তখন, অনেক ছোট। ওটা ফার্স্ট দেখা আমার রকস্টার, রণবীর কাপুরকে। আচ্ছা, শান্তনু যখন উঠছে নামছে উঠছে নামছে বারবার তোকে বললো, আমার এই রকস্টারের একটা সিনেমার নামের মেনশন আছে, আমার মনে পড়ে গেল জাঙ্গলি জাওয়ানি পার্ট 2। এনিওয়ে, এটার সাথে সেটার কোনো রিলেশন নেই, এটা অন্য রকমের ওঠা এটা নামা। পিওরলি তো কাল্পনিক। এটা পিওরলি কাল্পনিক, ওটাও পিওরলি কাল্পনিকই ছিল যদিও। ওকে, তো আমি অ্যাকচুয়ালি রণবীরের নাম ওয়েবুই শুনেছিলাম, অফকোর্স এই মুহূর্তে খুব একটা আইডেন্টিফাই করিনি, কিন্তু যেহেতু ঋষি কাপুর যে লেভেলের নাম ছিল ঋষি কাপুরের, তো ওর ছেলে যখন অনেক, আমরা এরপরে আসবো পডকাস্টে ওইটার আলোচনাতে, যে ও আরো অনেক জায়গাতে ছোট ছোট কাজে, কোথাও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে, কোথাও জাস্ট সেটে প্রেজেন্ট হুম ছিল, হুম এই হিসাবে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবেও যখন কাজ করে আমি শুনেছিলাম, মানে অ্যাজ ইন নট অ্যাজ রণবীর কাপুর অ্যাজ ঋষি কাপুর সান, যে সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করছে। অফকোর্স সেই মুহূর্তে আমরা কেউ নোটিস নিইনি জিনিসটা, কিন্তু সঞ্জয় লীলা গনসালির সাথে কাজ তো এসেছিল খবরে, আমাদের নজরে এসেছিল। হুম। শান্তনু, তাহলে সাজারিয়া নিয়ে তো আমাদের আলোচনা হলো। হুম। এবং সেই মুহূর্তে কি ক্রেজ ছিল সিনেমাটা, আলটিমেটলি ওম শান্তি ওমের মতো একখানা জাগানোটের সামনে পড়ে যে অবস্থা হয়, সেখানে সেখানে ওটা ঘুরে দাঁড়াতে পারেনি। ঠিক আছে, ইভেন সালমান ভাই গাড়ির অ্যাক্সিডেন্ট বাঁচাতে পারছে না, সেটা কি বলবো। যাই হোক, হ্যাঁ সালমান ভাইও হ্যাঁ, আছে ওতে। ক্যামিও। তো ইয়া, বেশিরভাগ লোক দেখেনি, আমি নিজেও গোটা সিনেমাটা দেখিনি, ডোন্ট ওয়ারি। এরপর আমরা কিন্তু রণবীর কাপুরকে সিরিয়াসলি কেউ কিন্তু খুব একটা নেয়নি, মানে সেই মুহূর্তে প্রথমেই একটা ক্লাস টাইপের আইকন ইয়ে পেয়ে গিয়েছিল, তকমা পেয়ে গিয়েছিল, কিন্তু সেখান থেকে রণবীর ধীরে ধীরে প্রতিষ্ঠিত হলো কি করে? শান্তনু, প্রথম তোর কাছেই আসবো, হুম। বল। আচ্ছা, একটা জিনিস হয়তো অনেকেই জানেন, দর্শকদের একটা জিনিস বলে রাখি, আসছি আমরা এই আলোচনাটাতে। তবে রণবীর প্রথম যেটা সিনেমার প্রেক্ষাপটে কাজ করবে, সিনেমার হয়ে কাজ করে, সেটা হচ্ছে ওর বাবার সাথে 1999-এ, যেটা অনেকবার বলেছে যে বাবার সাথে কাজ করেছিলাম আব লট চলে, এবং তারপরে বলেছে যে ওটা দেখে আমি বুঝে গেছিলাম যে সব একটা ডিরেক্টর হতে পারে না। যাই হোক, তারপরে ও ও অ্যাকচুয়ালি তোমার প্রথম থেকেই সঞ্জয় লীলা বানসালের খুব ফ্যান ছিল, যেটা তুমি এক্ষুনি বললে যে সাওয়ারিয়াতে কাজ করেছে। ও কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে চায়নি, ও চেয়েছিল যাতে ওর সাথে থেকে পরে নিজে একটা সিনেমায় চান্স পাই সঞ্জয় লীলা বানসালি। দিয়ে তারপরে সঞ্জয় লীলা বানসালি তাকে সাওয়ারিয়া অফার করে, অ্যান্ড সেটা একটা ম্যাসিভ ফ্লপ হয়। অ্যান্ড তারপরে ও আসে হচ্ছে বাচনায় হাসিনো, আই থিঙ্ক সিদ্ধার্থ আনন্দের কি, যাই হোক, বাচনায় হাসিনো করে। অ্যান্ড তারপরে আজব প্রেম কি গজব কাহিনী, আর তারপরে ওয়েক আপ সিড। এই তিনটে সিনেমা একটা
মিক্সড, তারপর রকেট সিং আসে, সরি। তো ও যেটা বারবার বলে যে আমি ভেবেছিলাম সিনেমা আমি এরপর ভালোভাবে চুজ করছি, যেটা ও রকেট সিং এর সময় ভেবেছিল যে এটা আমার লাইফের মেবি লাইক মুন্না ভাই এমবিবিএস, যেটা আমার লাইফ পুরো গড়ে দেবে একদম, আমি সেট, আমাকেও সবাই যেরকম আহ, সঞ্জয় দত্ত বা আমির খান, সালমান খান এরকম ভাবে সবাই চিনবে। বাট দ্যাট ওয়াজ অলসো এ ম্যাসিভ ফ্লপ। অ্যান্ড তারপরে চুজ করে তোমার একই সময়ে আজব প্রেম কি গজব কাহানি, যেটা একটা রমকম ছিল, সেটাও ভেবেছিল এটা একটা খিল্লি সিনেমা, সবাই খিল্লি ভাবে নেবে, কেরিয়ার শেষ, বাট সেটা আলটিমেটলি একটা ম্যাসিভ হিট হয়েছে ওই সময়। তো ফিল্ম চুজিং গুলো ওর হাতে, মানে ও কতটা ভালোভাবে চুজ করেছিল জানি না, বাট ওই দুটো সিনেমা থেকে নজরে আসতে শুরু করে। And তারপরে সে ওয়েক আপ সিট, যেটা যেটা একটা কামিং অফ এজ সিনেমা, যেখানে ওকে একটা অন্যরকম ক্যারেক্টারে আমরা দেখতে পাই। তো এটা নিয়ে আমি শুভদের কাছে যাব যে তোমার, তোমরা তো তখন নিশ্চয়ই সিনেমা সাথে খুব ভালো করে পরিচিত, আমি তখন অনেকটাই ছোট। তো যখন মানে তোমরাও ধরো ওই কামিং অফ এজ টাইপের একটা জেনারেশন তোমাদেরও চলছে, তো যখন ওয়েক আপ সিড আসে, তো ওই সময় তোমাদের কতটা শিখিয়েছিল বা কতটা সিনেমাটা টাচ করেছিল তোমাদের, শুভদা? ওকে, ফার্স্ট অফ অল, আচ্ছা, আমি কিন্তু আপত্তি জানাচ্ছি প্রথমে যে আমরা উই আর নট ব্যাক ওয়ার্ল্ড, ওকে, আমরা ছোটই ছিলাম না, কি তো শুভ? অ্যাকচুয়ালি তোমাদের ব্যাপারটা হচ্ছে এই যে শান্তনুর মতন বাচ্চা ছেলেরা আমরা আধ বুড়ো একবার বলে ফেলেছিলাম একটা পডকাস্টে, এরা না আমাদেরকে বয়স্কই ভেবে ফেলে। তোমাদের ধরে তোমাদের রেখেছে। 35 বছর হয়নি, এই তো আমাদের এই দুদিন আগে পাহাড়িদার 30 বছর পূর্ণ হলো মনে না, হয়। তাহলে পরের দিন থেকে তাহলে দাড়িটা কেটে আসতে হবে, বুঝতে পারছি না। যাই হোক, বলো ওয়েক আপ সিট সম্বন্ধে তোমার কি প্রথম কি ধারণা আচ্ছা, হয়েছে দেখার পর? ওকে, সো ওয়েক আপ সিটে জাস্ট বলার আগে একটা ছোট্ট পয়েন্ট, তুই যদি হিসাব করে দেখিস, সেটা হলো সাবারিয়া ওয়াজ আওয়ার জেনারেশনস মেইন স্ট্রিম ফার্স্ট ব্লু ফিল্ম যাকে বলে। হুম, যারা রেফারেন্সটা বুঝতে পারবে, আই থিঙ্ক আওয়ার অডিয়েন্স যারা একটু ফ্যান তারা বুঝতে পারবে কেন ব্লু ফিল্ম এই ওয়ার্ডটা ইউজ করছি। আচ্ছা, রিগার্ডিং ওয়েক আপ সেট যে সময় এসছিল, ইট ডিডন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ হাইপ অর এনিথিং লাইক দ্যাট, বিকজ একটা খুব আরবান সেন্ট্রিক কাইন্ড অফ ফিল্ম ছিল, অনেক ছোট এবং নিশ ফিল্ম ছিল। বাট হ্যাঁ, ওয়েক আপ সেট বিকজ ইট ওয়াজ লাইক প্রডিউসড বাই ধর্মা, এবং ধর্মা প্রোডাকশন সেই সময় কিন্তু এই ব্যাপারটা ছিল না যেটা এখন আমরা মানে প্রচলিত দেখতে পারি যে ধর্মা প্রোডাকশনের সিনেমার সাথে একটা ব্যাড মাউথ জড়িয়ে থাকে, উইচ ইজ আনফর্চুনেট আ বিট আনফর্চুনেট। বাট সেই সময়টার কনটেক্সটটা অন্য ছিল, এবং ওয়েক আপ সিটের যে গানগুলো, দ্যাট ফেল্ট ভেরি মডার্ন, ভেরি ইউনিক অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। শঙ্কর এহসান লয়ের সেই সময় গোল্ডেন পিরিয়ড যাকে বলে। হুম, 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 এবং আই স্টিল রিমেম্বার একটা স্মল মানে একটা পয়েন্ট, ওয়েক আপ সিট যখন বেরিয়েছিল, ওয়েক আপ সিটের যে টি শার্ট গুলো রণবীর কাপুর পরেছিল, হুম, মানে উইথ দ্যাট গ্রাফিটি প্রিন্টস অ্যান্ড অল, আই রিমেম্বার ওয়েক আপ সিট যেই সময়টা বেরোলো, সেই বছর দুর্গাপুজোতে এই একটা ফ্যাশন খুব উঠেছিল। সো বলিউড বা আমাদের সিনেমা হ্যাজ অলওয়েজ ডিক্টেটেড আওয়ার ফ্যাশন সেন্স ইন সাম ওয়ে আর দি আদার। অ্যাটলিস্ট আগে তো করতো, এখন জানি না, বাট আগে করতো। সো ওই শার্টস গুলো, ওই টি শার্টস গুলো যেগুলো রণবীর কাপুর অনেকগুলো পড়েছিল, দ্যাট ওয়াজ লাইক আ হিউজলি হাইপ থিং ইন দ্য ফ্যাশন মার্কেট। এবার সিনেমাটা নিয়ে যদি কথা বলি, ওয়েক আপ সিট ওয়েন ইট রিলিজ, যেরকম আমি বলছিলাম সেরকম হাইপ ছিল না, বাট দ্য ওয়ে এত সেন্সিবল ভাবে জিনিসটাকে দেখিয়েছিল, এবং রণবীর কাপুরের কামিং অফ এজ ক্যারেক্টার, ইট ওয়াজ লিটারালি লাইক রণবীর কাপুর দ্য অ্যাক্টর প্লেইং রণবীর কাপুর দ্য পার্সন ইটসেলফ। মানে সেই জন্য আমি সেই সময়টা নিজেকে খুব রিলেট করতে পেরেছিলাম। হয়তো আমি সেই সময়টা কলেজে পড়ি না, আমি নিজেই স্কুলে পড়ি, খুব রিলেট করতে পারছিলাম সাম হাউ অর দি আদার। ইভেন দো রণবীর কাপুর প্লেড লাইক ওই সিনেমাটাতে খুবই একটা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করে অ্যান্ড অল দ্যাট, উইচ উই আর নট, উই আর লাইক প্রিটি মাচ মিডল ক্লাস, বাট স্টিল খুব রিলেট করতে পেরেছিলাম, মানে সেটা সত্যি ভালো লেগেছিল। আচ্ছা, শান্তনু যেমনটা বললো যে রণবীর ভেবেছিল ওর ওই কি বলে আমাদের রকেট সিং। রকেট সিং প্রবাবলি ওর মুন্না ভাই এমবিবিএস হতে চলেছে। আই ডোন্ট ব্লেম রণবীর, ঠিক আছে, প্রথমত অ্যাক্টিং ওয়াইজ হি ডিড আ ভেরি গুড জব। এরপরেও আমরা প্রথম যখন পেন না কাগজ হাতে নিয়ে বসেছি, আমাদের সবাই মনে মনে আমাদের অস্কার স্পিচ আমরা অলরেডি ভেবে নিই। আমরা ফাইনালি বাঙালি যখন খুলেছি, আমরা অলরেডি ইউটিউবের গোল্ডেন বাটন, সিলভার প্লে বাটন, আরো কি বাটন আছে সবগুলো নিজেদের দেওয়ালে ইমাজিন করে নিয়েছি। আপনারা সাবস্ক্রাইব করুন। তো রণবীরেরও সেই রকম জিনিসটা ভেবেছিল, বাট ইট ডিড নট হ্যাপেন ফর হিম। সেই মুহূর্তে একটা আজব প্রেম কি গজব কাহানি আমার মনে আছে পার্টিকুলারলি, আমরা আলোচনা করতাম তখন যে কিভাবে খারাপ একটা সিনেমা জাস্ট মানে অ্যাজ ইন স্টোরি ওয়াইজ শুধুমাত্র
দুর্দান্ত কিছু গান, সেরা সেরা কিছু গানের জন্য ফেমাস হতে পারে। আমরা তখন সকালবেলায় সাইকেলে করে টিউশন পেতাম, আমার মনে আছে একদম ভোরবেলায় চারিদিক কুয়াশা, and তখন সেই এইরকম বড় বড় যেগুলো বোম বলে ওইরকম টাইপের মাইক হতো, সেইগুলোতে আমরা একসাথে সিঙ্ক্রোনাইজ করে নিতাম গানগুলো, আজাও মেরি তামান্না এন্ড অল, বাজতো, আমরা একসাথে বাজিয়ে বাজিয়ে যেতাম, লোকের ঘুম টুম ভাঙতো, খিস্তি করতো ভোর 4:30-5টার সময়। তো ইট ওয়াজ ভেরি পপুলার ব্যাক দেন। এখনো আমরা মাঝে মধ্যে শুনি আতিফের সেই পিক এরা, কিন্তু রণবীরকে এই মুহূর্তে কেউ সিরিয়াসলি নিচ্ছিল না, স্পেশালি ওর বচনা হাসিনো ট্যাগটা ওর রিয়েল লাইফের সাথে খুব বিচ্ছিরি রকম ভাবে ক্ল্যাশ করছিল সেই মুহূর্তে। রণবীরকে একটা আলাদা চোখে মানুষ দেখতো, আই স্টিল রিমেম্বার। ও একটা প্রিমিয়ার ইমেজ চলে এসেছিল, নেপোটিজমের কথাবার্তা উঠতো। রণবীরকে সিরিয়াসলি নিতে মানুষ কিছুটা ফোর্স হলো যখন রণবীর একটা খুব, আই ডোন্ট নো সিনেমাটাকে কিভাবে দেখতে হয়, আই হ্যাভ সো মেনি থটস অ্যাবাউট ইট, বাট রাজনীতিতে whatever the film was, আপনাদের ভালো লেগেছে খারাপ লেগেছে গডফাদারের ডুপ্লিকেট লেগেছে, আই ডোন্ট নো, সেটা লাগতেই পারে বিকজ ইট ইজ, কিন্তু রণবীর প্রথমবারের জন্য আমরা দেখতে পেলাম ওর একটা ম্যাচিওর সাইড, যেটা মানে হি কাইন্ড অফ ইজ মহাভারতের অর্জুন মিটস মাইকেল কর্লিওনি। সো সেইখানে প্রথমবার একটা শান্ত শিষ্ট, হ্যাঁ একটা ক্যালকুলেটিভ এইরকম অবতারে আমরা দেখতে পেলাম রণবীরকে। আই থিঙ্ক শুভ তোর খুব ভালো করে ওই এইটা মনে থাকবে, প্রত্যেকটা এভরিথিং ওয়াজ সো গুড অ্যাবাউট ইট। রণবীর ওয়াজ আ হোল ফ্যাক্টর ইন দ্যাট মুভি, অ্যান্ড ওই কাস্টের মধ্যে, শুভ ওই কাস্টের মধ্যে রণবীর কি করে বেরিয়ে যাবে ওইভাবে। তো প্রথম কথা হচ্ছে রাজনীতি যেই সময়টা বেরিয়েছিল সেই সময় মানে অনসাম্বল কাস্ট খুব একটা দেখা যেত না, বাট দেখা গেলে ইট generated massive buzz, and Rajniti was pretty much, I remember Rajniti was pretty much a big hype film, not because of Ranbir but because of the ensemble cast. তো সেখানে অ্যান্ড দ্য কংগ্রেস কানেকশন obviously সেই মুহূর্তে এইবার ব্যাপারটা হচ্ছে সেখানে অজয় দেবগান, মানোজ বাজপেয়ী, নানা পাটেকর, নানা পাটেকর, এরকম বড় বড় অ্যাক্টার্স, তাদের মধ্যে রণবীর লিটারালি স্টুড হিজ গ্রাউন্ড। সে একটা খুবই আন্ডারস্টেটেড ম্যাচিওর্ড একটা রোল করেছিল, বাট হি ওয়াজ ক্যালকুলেটিভ, লাইক উই কুড সি। আমি একটা অ্যানালজি স্লাইড দিতে পারি, সেটা হচ্ছে অ্যানিমেটেড যে সেকেন্ড হাফে ওয়্যার রণবীর লাইক লিটারালি ক্যালকুলেটস হিজ নেক্সট মুভ, রাইট? সেই পথ চলাটা হয়তো রাজনীতি থেকে শিখেছিল। রাজনীতিতে হি বিকেম সো ক্যালকুলেটিভ যে নেক্সট মুভ আর কি হতে পারে। আই স্টিল রিমেম্বার একটা সিন রাজনীতির হুইচ আই উইল নেভার ফরগেট। সেটা হচ্ছে একটা সিন আছে যেখানে রণবীর কাপুর গেট স্ল্যাপড বাই আ পুলিশ অফিসার। মানে এখন অনেক পুলিশ অফিসারের কথা হয় ওয়েস্ট বেঙ্গলে, কমিশনার, পুলিশ কমিশনার, অল দ্যাট, ওরকমই দেখতে কাইন্ড অফ। যাই হোক, আর রাজনীতির ব্যাপারে গেলাম না, ভিডিওটা ব্যান্ড হয়ে যেতে পারে। ব্যাপারটি হচ্ছে সেই পুলিশ অফিসারের কাছে হি গেট স্ল্যাপড। দ্য নেক্সট সিন হি ইজ সিন গিভিং ব্লাড টু হিজ ফাদার, সে নিজের বাবাকে রক্ত দিচ্ছে। তারপরে সিনে সে যখন বসছে ক্লাসের, দ্য সিন ইজ সো ওয়েল শট, ক্লাসের মধ্যে সে জাস্ট মানে জলটাকে জাস্ট খাচ্ছে আর মুখ থেকে হালকা করে রক্তটা বেরোচ্ছে, দেয়ার ইজ কমপ্লিট সাইলেন্স। দ্যাট সিন আই উইল নেভার ফরগেট, যেরকম ভাবে দ্য ওয়ে ইটস বিন শট এন্ড এভরিথিং, আনবিলিভেবল। দারুণ। এরপর মানে রণবীরকে আমরা দেখলাম যে এখান থেকে মোটামুটি আম জনতা থেকে শুরু করে ক্রিটিক্স ওকে অ্যাকসেপ্ট করে নিল। এরপর রণবীরের প্রতি সবার যে আগ্রহটা ছিল যে ওর জার্নিতে নেক্সট স্টেপ কোনটা, এটা যদি শান্তনুকে বলতে না দিই ও প্রবাবলি ফেটে যাবে। শান্তনু, রকস্টার। তো রকস্টার রণবীর কাপুর আমি যখন বেরিয়েছিল তখন বুঝিনি, অনেক পরে রকস্টার দেখেছি, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ এ ব্লেসিং ফর মি, কারণ ওই সময় দেখলে হয়তো বুঝতাম না, যেটা রণবীরের বেশিরভাগ সিনেমার ক্ষেত্রে হয়েছে, যে সময় রিলিজ করেছে অ্যাকচুয়ালি সেই সময় অ্যাপ্রিসিয়েশন পাইনি, পরে গিয়ে সেটা বলা হচ্ছে ভালো ভালো সিনেমা। তো রকস্টারের ক্ষেত্রেও তুই বলছিস তাহলে শামশেরের জন্য একটা চান্স আছে ভবিষ্যতে? শামশেরা মাইট বিকাম আ কাল্ট। দেয়ার ইজ অলওয়েজ অ্যান এক্সেপশন। Who knows? যাই হোক, কামিং টু দ্যাট, রকস্টার, কিন্তু রকস্টার অ্যাকচুয়ালি ম্যাসিভ হিট। কিন্তু আমি যখন দেখেছিলাম তখন আমি সম্ভবত মাধ্যমিক দিচ্ছি, ওই সময় দেখেছিলাম। রকস্টার দেখে যেটা লেগেছিল আমার, ওর যে ট্রানজিশন অফ ফেজ, আমরা সিনেমার মধ্যে ঢুকছি না, স্টোরি সবারই জানা, সবাই রকস্টার দেখেছে, বাট দ্য থিং দ্যাট
মানে রকস্টারকে অত ওই জায়গায় নিয়ে গেছে, দ্যাট ওয়াজ রণবীর কাপুর ইটসেলফ। কারণ ওখানে উল্টো দিকে ছিল নার্গিস ফাকরি, ঠিক আছে, ওটা বোঝা যাচ্ছে সিনেমাটিকে সে কোন দিকে নিয়ে যেত যদি রণবীর কাপুর না থাকতো। ওখানে পুল অফ করেছে ওর ক্যারেক্টার ট্রানজিশন গুলো, যেগুলো একজন একটা কলেজের হাবাগোবা ছেলে থেকে সেখান থেকে গিয়ে ওয়ার্ল্ডের মানে সেই দ্য মিডল ফিঙ্গার টু দ্য ওয়ার্ল্ড এরকম জায়গায় ট্রানজিশন করে নিয়ে যাও, একটা 2.5 ঘন্টার সিনেমা। কিন্তু তুমি যদি ওই ট্রানজিশন গুলো দেখো, ইউ ক্যান লিটারালি সি যে এখান থেকে অ্যাকচুয়ালি যাচ্ছে, এমন জায়গা নয় যে মিস হয়ে গেছে যে 5 সাল বাদ 6 সাল বাদ, এরকম কিন্তু কিছু নয়। প্রত্যেকটা জায়গায় রণবীর কাপুরকে সে একটা 19 বছরের ছেলে হোক, একটা 35 36 40 বছরের একটা ফেমাস একটা মিউজিশিয়ান, একটা পাগল মিউজিশিয়ান হোক, প্রত্যেকটা জায়গাকে কিন্তু ফুটিয়ে তুলেছে। একটা কিরকম বয়স, 4 বছর 5 বছর টু দ্য বলিউড ইন্ডাস্ট্রি, সেখানে গিয়ে ওইরকম একটা পারফরমেন্স পুল অফ করা, আমার তো মনে হয় না এই সময় দাঁড়িয়ে বলিউডের যে তাবড় তাবড় অভিনেতারা আছে তারা ওইরকম একটা পারফরমেন্স পুল অফ করতে পারবে। দ্যাটস ইট। আচ্ছা, এরপর রকস্টার্স, কিন্তু দেখ রকস্টার্স নিয়ে না একটা এখানে একটা ম্যান্ডেলা এফেক্ট টাইপের ব্যাপার আছে। ম্যান্ডেলা এফেক্ট আছে যেখানে কালেকটিভলি আমাদের সবার একটা ভুল ধারণা থাকে, অ্যান্ড মনে হয় যে ওটাই সঠিক ধারণা। when we think about rockstar, we think about this massive box office juggernaut. এবার interestingly it was not. It was a hit, that's it. She had this মানে very weird problem. জানে না এক্স্যাক্টলি, আমি জানি না এটা আমার বেলায় কতটা সাজে, বাট আই ডোন্ট থিঙ্ক ও জানে যে ওর সিনেমাকে কি করে মার্কেটিং করতে হয়। ও যে লেভেলের সিনেমা দিয়েছে সেই তুলনায় কিছু না নেই। আজকাল রকস্টার ইভেন যেটা নিয়ে আমরা এখন সবাই মানে রীতিমতো ইনস্টাগ্রামে অর্গাজম দেখতে পাই, শুভ কি নাম লায়লা লায়লা মাজনু, লায়লা মাজনু। এগুলো একটাও কিন্তু কোনোটা মানে সেই লেভেলের হিট হয়নি, ঠিক আছে, খুব বেশি টাকা কামায়নি সত্যি কথা বলতে। ও ক্রিটিক্সদের কাছে প্রশংসা পেয়েছে হ্যান ত্যান, কিন্তু তার বাইরে বিরাট কিছু এই জিনিসটা হয়নি। এবার এর পরে কিন্তু রণবীর ক্ষেত্রে জিনিসটা পুরো আলাদা। রণবীর এক্স্যাক্টলি জানতো ওকে কি করতে হবে। অ্যান্ড শাহরুখ খানের একটা খুব ফেমাস ইয়ে আছে যেখানে শাহরুখ খান বলে যে আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার্স। while it sounds very good, কিন্তু সেই মুহূর্তে রণবীর নিজের একটা অরা ক্রিয়েট করেছিল দ্য নেক্সট ফিউ ইয়ার্স। মানে আই ডোন্ট থিঙ্ক একটা মানুষও ছিল ওটা আমার কাছে যার সেই মুহূর্তে ডাউট ছিল যে he is the next big thing and he probably already is the big thing. যখন পর পর দুখানা ম্যাসিভ সিনেমা এলো ফর রিজনস, শুভ কোন দুটোর কথা বলছি? সো প্রথম কথা, রকস্টারের ব্যাপারে কথা বলার পর দুটো মানে কি বলি, হি হ্যাড আ বিট অফ এন ইনকনসিস্টেন্ট ফেস, যেখানে আপ অ্যান্ড ডাউন। সো রণবীর কাপুরের একটা জিনিস হচ্ছে যে দ্য মোমেন্ট হি গেটস আ হাই, নেক্সট মোমেন্ট তার পারফরমেন্স নিয়ে হয়তো কোনো কোয়েশ্চেন হয় না, রাইট? বাট সেখানে কিছু কিছু জায়গায় বক্স অফিস নিয়ে কোয়েশ্চেন হয়। বাট দুখানা বড় সিনেমা এসেছিল which literally crossed the box office like expectations as well as he was appreciated. এক হচ্ছে বার্ফি, massively appreciated film and a massive hit as well because it crossed more than 100 crores, which was a huge thing at that point of time. But in terms of pure box office, সেটা হচ্ছে ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি। ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির মানে লিটারালি ইউ ক্যান টক অ্যাবাউট ইট যে সেই সময়টা বানি ওয়াজ আ টক্সিক গাই, নট আ পারফেক্ট ফিল্ম, সব ঠিক আছে। বাট ব্যাপারটা হচ্ছে এখনো আজ পর্যন্ত মাসালা মেইন স্ট্রিম লাস্ট, আচ্ছা আমরা এই জেনারেশনে আমরা এই জিনিসটা দেখি যে আন্ডার রেটেড সিনেমা যেগুলো আমরা সোকল আন্ডার রেটেড হিসাবে দাগিয়ে দিই, সেই সিনেমাগুলো আবার নতুন করে অ্যাপ্রিসিয়েশন পায় অ্যামং মিলেনিয়ালস। ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি was never underrated. It was a huge box office hit as well, right? সেই সময়টা একদম। 188 crores কমিয়েছিল। It was one of the like massive hits at that point of time. তা সত্ত্বেও এই 2024-এ এসেও we see reels on Instagram about that film, we see screenshots, wallpaper, সবকিছু। বাট বার্ফি সেই সময়টা অবভিয়াসলি একটা কোয়েশ্চেন এসেছিল এবং ইট ইজ ট্রু যে একটা চার্লি চ্যাপলিনের সাথে পুরো ইন্সপিরেশন পাওয়া গেছিল। বাট দ্য ওয়ে রণবীর কাপুর অ্যালং উইথ প্রিয়াঙ্কা চোপড়া এমন অ্যাক্টিং করেছিল, এমনই বলতে গেলে আমাদের ক্যারেক্টারের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, দ্য ওয়ে ইট ওয়াজ সো সুইট
দ্য ফিল্ম ওয়াজ সো সুইট। এবং তার সাথে যে গানগুলো, দ্য সেটিং অফ লাইক ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি, এরকম যে সেটিংস গুলো ওয়াজ সো ইউনিক। মানে আই এম স্টিল মেসমারাইজড বাই সামটাইমস বার্ড। কথাই বলে যে গেহযোগী ভিক পায় না, ঠিক আছে? কুইন্টন ট্যারেন্টিনো করলে সেগুলো ট্রিবিউট। কুইন্টন ট্যারেন্টিনো এসে ইন্টারভিউতে যদি বলেও যায় আমি অমুক সিনেমা থেকে ঝেপেছি, বেশ করেছি, স্টিল কাউন্টস অ্যাজ আ ট্রিবিউট। অনুরাগ বাসু করলে সেগুলো ছবি। হুম। ওকে, যেমন আজকে কি আর আজকে করা আমি একটা যাবে? দেখছিলাম, রিল দেখছিলাম একটু আগে, তোমার ওই সিনটা যেখানে ওর হুম। তোমার ইয়ের মা, তোমার কি বলেন মেয়েটার নাম, আহ, কার মান? আর একটা যে হিরোইন ছিল, যাই হোক, ইলিয়ানা ডিক্রুজের মা যখন ওকে ওই আচ্ছা, জঙ্গলে দেখাতে নিয়ে যায় যে এই লোকটাকে আমি ভালোবাসতাম, দেখ আজ কি করছে, তো ওই ও জন্য ইউ মিন রূপা গাঙ্গুলি? আচ্ছা, হ্যাঁ, ইয়েস, রূপা গাঙ্গুলি ছিল, কারেক্ট। তো ওইটাকে ইয়ে থেকে নেওয়া, নোটবুক থেকে নেওয়া না, তো ওইটাই আজকে দেখছিলাম। অফকোর্স ওটা হ্যাঁ, মুখ হ্যাঁ। থেকে নেওয়া, ও ফাকিং আমি কেয়ার্স। বলছি যে ওটাই আজকে দেখছিলাম যে জাস্ট সিনগুলোকে কপি করা হয়েছে, তো সেগুলো নিয়ে বলিউডের পেজ চলছে এখন যে ভাই এখান থেকে না এখান থেকে না, বলিউড তো পুরোটাই কপিড, এটসেট্রা এটসেট্রা। যাই হোক, তোমার ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি আর বরফি দুটো ভালো অ্যাপ্রিসিয়েশন পাই, এন্ড তারপরে একটা ফেজ আসে যেখানে আবার সেই বাজে সিনেমা বা জানে না কি জন্য চুজ করতে শুরু করে, রয় চুজ করে, বেশরম চুজ করে, অ্যান্ড বেশ, তারপর বম্বে ভেলভেট চুজ করে, ঠিক আছে, পরপর তিনটে, যেখানে তুমি একটু আগেই বললে যে রণবীর কাপুর নোজ হোয়াট হি হ্যাজ টু ডু নাও, ওয়াজ হ্যাঁ, ডুইং, হোয়াট হি হ্যাজ টু ডু নাও, হুম, যেখানে মানুষ অ্যাকচুয়ালি তাকে ধরে নিয়েছিল যে হি ইজ দ্য নেক্সট সুপারস্টার, অ্যাকচুয়ালি ধরে নিয়েছিল, এন্ড তারপরে তিনটে এরকম হুম, ম্যাসিভ ফ্লপ, যেখানে আমার পার্সোনালি রয় সিনেমাটা তখন দেখে ভালো লেগেছিল, আমি জানি না মানুষের এত বেশি ভালো লাগেনি কেন, দ্যাট ওয়াজ লাইক একটা ডিফারেন্ট টাইপের ফিল্ম, বাট অ্যাগেন ইট ওয়াজ এ ফ্লপ। একটা খুব বাজে রকমের একটা ফেস যায় যেখানে বেসল চুজ করে মা বাবার সাথে, সেটা তো ওর ডার্ক একটা চ্যাপ্টার নিজেও বলে। তারপরে ফিরে আসে সে তামাশা নিয়ে, তামাশাও অ্যাকচুয়ালি বক্স অফিস ফ্লপ একটা, কিন্তু তামাশাও তুমি যেটা বললে একটু আগে, তামাশাও সেই ইমতিয়াজ আলীর ফিল্ম যেটা ওই সময় অ্যাপ্রিসিয়েশন পায় না, ইয়েস। অ্যান্ড ইমতিয়াজ আলী জানে না কিভাবে প্রমোশন করতে হয়। এখানে আমার একটা কথা তুমি যখন বলছিলে তখন আমার মাথায় এলো, রণবীর কাপুর বারবার বলেছে হি ডাজন্ট নো হাউ টু সেল আ ফিল্ম, মানে সে তোমার ওই পাড়ায় পাড়ায় গিয়ে বা তোমার মলে মলে গিয়ে যে প্রমোশন করবে সেটাও করতে পারে না, বা তার কোনো সোশ্যাল মিডিয়া পেজ বা পিআরও নেই, আর পিআর টিম হয় না এখন সত্যিকার, সেটাও নেই যে একটা সিনেমাকে বারবার যখন আসবে তখন সেটাকে হুই হুল্লোড় করে কাঁপিয়ে দেবে, সেই জিনিসটা ছিল না। তো সেই জন্য আই থিঙ্ক তামাশাও সে অ্যাপ্রিসিয়েশনটা পায়নি। তো এখানে একটা ভালো কথা, সেদিন আমরা গ্রুপে আলোচনা করছিলাম, সৌরভে তুমি কিছু একটা বলছিলে যে রণবীর ইজ দ্য পিয়ার টু হিমসেলফ, তো এটাকে একটু দর্শকদের বুঝিয়ে দেওয়া হাউ ইট ইজ। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে তুই বললি না রয়টা ভালো লেগেছিল, হ্যাঁ, হ্যাঁ, ইটস মানে ইটস ইট ফিলস লাইক যে সেই যখন স্নান করার পর বাথরুমের মিররে আমি এভাবে দেখি আর ভাবি যে ভাই এই ছেলেটাকে কি করে লোকের হট লাগে না। রয় ভালো লাগে না জিনিসটা সেই রকমই, আমি বুঝতে পারি না কেন লাগে, বাট Yes, ইয়া কারো কারো লেগে যায়। গানগুলো তো যাই গানগুলো হোক, অ্যাকচুয়ালি হিট হ্যাঁ, করে, যাই হোক বলো। হুম। ওকে, তো এবার রণবীরের পিয়ারের ক্ষেত্রে সেটা গান আছে যে বলে তোমার উপমা তুমি তোমার তোমার রূপের নায়িকা শেষ। রণবীরের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে সেই রকম, রণবীর ও টিপিক্যাল পিয়ার হায়ার করে না, ঠিক আছে, কিন্তু যেমন কোনো কথা না বলাও একটা স্টেটমেন্ট, সেই রকম কোনো পিয়ার হায়ার না করাটাও একটা পিয়ার, ঠিক আছে। রণবীর এই বিষয়ে মাস্টার। রণবীর এক্স্যাক্টলি জানে বলে মানে ওকে মানুষ কিরকম নজরে দেখে, কিভাবে পোর্ট্রে করলে ও নিজের সম্পর্কে একটা মিস্ট্রি ক্রিয়েট করতে পারবে, ওর সম্পর্কে চর্চা হবে, ঠিক আছে, এবং ও নিজেকে খুব ক্যারোস হিমসেলফ। এই ধরনের কি বলতো, এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি নতুন না, তুই যদি একটু ভারতের বাইরে দেখিস, দিস ইজ আ ভেরি কমন প্র্যাকটিস, ইভেন লাইক ফ্রম ব্যাক ইন দ্য ডেজ যখন মার্লেন ব্র্যান্ডো অব্দি এরকম করতো, যে ও নিজের সম্পর্কে খুব বেশি ইয়ে করতো না, খুব বেশি পাবলিক অ্যাপিয়ারেন্স রাখতো না, ঠিক আছে, জাস্ট একটা নিজের চারপাশে একটা অরা ক্রিয়েট করে রাখতো, যেখানে তুই সবসময় মানে ভাববি যে আহ, মানে ওর কাছে রিচ করাটা অতটা ইজি না, ঠিক আছে, একটা সার্টেন লেভেলে যেতে হবে। ও চাইলে খুব ইজিলি এখানে ওখানে বয়ে বাইসেপে হ্যান ত্যান সব জায়গায় বসে বসে প্রচুর ইন্টারভিউ করে নিজে অলরেডি করতে পারতো, কিন্তু না, ও বলছে যে মানে ইউ কান্ট হ্যাভ ইউর কেক অ্যান্ড ইট ইট অ্যাট দ্য সেম টাইম। রণবীর এই স্ট্র্যাটেজিটা করে, ইনস্টেড এক্স্যাক্টলি অপোজিটটা করে রণবীর সিং, হুম, হুম। ঠিক আছে।
হ্যাপি হতো বলে পয়সা দিলে বার্থডে পার্টি থেকে শুরু করে মেয়ের সঙ্গীত সব করে নাচবে এবং ও বেশ খুশি হয়ে সেটা বলে। ওর যদি ভালো লাগে তো ভগবান মঙ্গল করবে। কিন্তু রণবীর এই জিনিসটাতে আলাদা। রণবীর জানে যে আমাকে সুপারস্টার হতে গেলে আমাকে মিস্ট্রিটা ক্রিয়েট করতে হবে। তো এটা নিয়ে আমি আর শুভ আমরা আলোচনায় আলোচনা করি, কারণ আমাদের খেতে কাজ নেই। শুভ, সো ব্যাপারটা হচ্ছে রণবীর, তুই যেটা বললি যে নট হ্যাভিং আ পিয়ার ইজ অলসো পিয়ার ইন টুডেজ ডে এন্ড এজ, রাইট? মানে আমরা শুধু এটা মানে বলিউড বা সিনেমার ফিল্ডে না, যা ক্রিকেট ফিল্ড হোক, মানে আমরা এই যে ফাইনালি বেঙ্গলিতে আমরা বারবার ক্রিকেটের রেফারেন্স নিই, লাইক বিং আ ভদ্র মানে খুব আন্ডারস্টেটেড, দ্যাট ইজ অলসো পারসেপশন দ্যাট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। এবার সেইখানে তুমি কিছুজন খুব ন্যাচারালি লাগে, কিছুজন ন্যাচারাল লাগে না। দ্য গুড থিং অ্যাবাউট রণবীর কাপুর ইজ সে যখন জিনিসটা করছে না সেটা খুবই ন্যাচারাল লাগে। ইট ইজ লাইক ইনগ্রেন ফ্রম দ্য স্টার্ট অফ হিস কেরিয়ার। ইটস নট দ্যাট আজকে সে বিশাল মানে প্রমোশন করছে, কালকে সে ফট করে প্রমোশন করা বন্ধ করে দিল বিকজ 4টে সিনেমা ফ্লপ করে গেছে। না, ইটস নট লাইক দ্যাট। এইটা তো একটা ব্যাপার আছে। আর রণবীর সিং এর ব্যাপারে সত্যি আমার আমার না খারাপ লাগে রণবীর সিং এর ব্যাপারে। মানে দ্য লেভেল অফ ভার্সেটাইল অ্যাক্টর রণবীর সিং ইজ লিটারালি নিজের রেপুটেশনকে খারাপ করেছে এই করে করে। রণবীর কাপুরের একটা ছোট্ট স্লাইড টিটবিট, যখন আমরা বেসারামের ব্যাপারে আমরা একটু মানে সরে গেলাম, বেসারামের জাস্ট একটা লাইন, বেসারাম অ্যাকচুয়ালি করেছিল হচ্ছে রণবীর কাপুর ঋষি কাপুরের জন্য। আমি কেন বলছি, ঋষি কাপুর ঋষি কাপুর রণবীর কাপুর যেরকম সিনেমা করে, ঋষি কাপুর নেভার ইউজ টু বি আ ওয়াচার অফ দোজ ফিল্মস, ইভেন হি ওয়াজ নেভার আ লাইক আ মেকার অফ দোজ ফিল্মস। সে নিজেও ওরকম সিনেমা অ্যাক্টিং করেনি যেখানে খুব ডিপে চলে যাবে, মানে ব্যাপার স্যাপার আলাদা। সো বেসারাম যখন করেছিল, ঋষি কাপুর ওয়াজ ভেরি হ্যাপি লাইক বিফোর দ্য রিলিজ অফ কোর্স, অ্যান্ড ইট ওয়াজ বেসিক্যালি টিক বক্স। মানে অনেক অ্যাক্টার্স এর হয় না যে আমি এদের সাথে কাজ করবো, সেটার একটা টিক বক্স। সেরকমই রণবীর কাপুর ওয়াজ নেভার লাইক, সে কোনোদিনও মাস সেন্ট্রিক সিনেমা করেন যেই সময়টা সালমান খানের একটা পিক সময় চলছে। বেসারামে সেই যে ইট ওয়াজ কাইন্ড অফ লাইক এ টিক বক্স যে আমি ওরকম কমার্শিয়াল সো কল্ড মাস কাইন্ড অফ সিনেমা বানাবো। অবভিয়াসলি ইট ডিডন্ট। কামিং ব্যাক টু দ্য পিআর থিং, রণবীর কাপুরের এই জিনিসটা অনেক জায়গায় বলো, আমি কিছু কিছু রেডিট আর্টিকেলসও পড়েছি। ওর একটা সিক্রেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। আমি জানি না তোরা মানে বলতে গেলে কতজন এই ব্যাপারটার ব্যাপারে জানিস। শুনেছি কনস্পিরেসি। ইটস আ কনস্পিরেসি থিওরি অর রিয়েল আই ডোন্ট নো। সিক্রেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেখান থেকে নাকি মানে যা কিছু হচ্ছে সবকিছু দেখে, ঠিক আছে, কিভাবে চলছে এন্ড অল দ্যাট। বাট হোয়াট এভার ইজ ডুইং ইটস ওয়ার্কিং ওয়ান্ডার্স ফর হিম। তো আমার একটা জিনিস এখানে মনে, তোমরা দুজন যেটা বলে সেটা কনক্লুশনে আমি এই কথাটা বলতে চাইবো যে আমি শুনেছি যখন নাকি এই তোমার রাজেশ খান্না এরা মানে তোমার গাড়ি নিয়ে এসে দাঁড় করাতো রাস্তায় কোনো হোটেল বা কিছুতে, মেয়েরা মানে লিপস্টিক দিয়ে চুমু খেয়ে গাড়িটা লাল করে দিত, এরকম একটা ব্যাপার ছিল। মানে এতটাই আনঅ্যাভেলেবেল থাকতো তখনকার দিনের স্টাররা, যেটা আজকে নেই। আজকে কলকাতাতে আমরা দাঁড়িয়ে একজন স্টার পেরিয়ে গেলে আমরা জাস্ট দেখবো ও এ যাচ্ছে, এভাবে পেরিয়ে আসি। সেটা শুধু কলকাতায় নয়, গোটা দেশে এখন হতে থাকে। স্টারদের সেই স্টার ভ্যালুটা নেই। তো ওই জন্যই আমার মনে হয়েছে রণবীর কাপুর এত বেশি নিজেকে আনঅ্যাভেলেবেল রাখেনি বলেই আজকে সেই জায়গাটা ধরে রাখতে পেরেছে, স্টারডামটা এখনো ধরে রাখতে পেরেছে। যাই হোক, সৌরভদা কিছু বলছিলে? হ্যাঁ, তো রণবীরের ক্ষেত্রে তাহলে শুভ যেটা বললি না, হ্যাঁ, ওই যে ওই বাবার জন্য ইয়েটা করেছিল, বেসারামটা করেছিল। সো রণবীরের ক্ষেত্রে তাহলে ঋষি কাপুর রণবীর কাপুর, হ্যাঁ, ও ছিল তাহলে এক্সাক্ট অপোজিট যেটা সুনীল যোশী ছিল, এই সরি আমাদের সুনীল দত্ত ছিল সঞ্জয় দত্তের জন্য। মানে অ্যাপারেন্টলি সাইনফ্লুতে দেখানো হয়েছিল, যারা রেফারেন্সটা বুঝলেন না, সাইনফ্লুতে দেখানো হয়েছিল যে সঞ্জয় দত্ত অ্যাকচুয়ালি মুন্না ফিল্ম স্ক্রিপ্টটা নিজে চুজ করেনি, ওর বাবা রীতিমতো জোর করে ওকে পড়িয়েছিল এবং অলরেডি সাইন করে ইট ইজ অ্যান আইরনি, ইট ইজ রিয়েলি অ্যান আইরনি, তাই না? মেটা থিং। তো আমরা ওটা একটু এগিয়ে গেলাম, আমরা ইয়েতে ফিরে আসছি সঞ্জু নিয়ে। কিন্তু তার আগে একটা ছোট্ট জিনিস আমরা স্কিপ করে গেছি, যেটার নাম হচ্ছে জগ্গা জাসুস। এই ধরনের অদ্ভুত প্রোডাকশন আমি আমার লাইফে না কখনো দেখেছি, না কখনো শুনেছি। ওকে, দ্য ফ্ল্যাশ কামস টু মাইন্ড, যে লেভেলের কেয়াস হয়েছিল এখানে সেম লেভেলের কেয়াস হয়েছিল। মানে জগ্গা জাসুস আমাদের কাছে প্রুভ করেছিল যে কেন একটা সিনেমার প্রোডাকশন এতটা ইম্পর্টেন্ট। এবং রণবীর কাপুর রীতিমতো কানো মানো বলেছিল একটা ইন্টারভিউতে যে আমি আর ডাইরেক্ট প্রডিউস কখনো করেছি না। মানে আই থিঙ্ক খুব সুন্দর একটা টেস্ট হয়ে গিয়েছিল। কিছু হয়েছিল তো মনে আছে? Jagga Jasus was like a doomed film from day one.
like even though the film will I think you like it as well, তাই না? এবং শান্তনু দেখেছিস? শান্তনু কি দেখেছিস বাই দ্য ওয়ে? আমি জাগাজিস, হলেও দেখেছিলাম। শান্তনু জাগ্গা জাসুস দেখেছিস? দেখেছি, হলে দেখতে যাইনি। Okay, okay. So না, আমি Jagga গেছি। Jasus was a film which was so unique. Like যেরকম thinking, the way it is structured and all, এবং the product that we got as well, there are such unique and beautiful points in that film, like cinematography and all that. হুম। But সেটা যে production was such a nightmare. প্রথম কথা It budgeting felt issues. unfinished. It completely felt unfinished and budgeting issues, মানে ডিলের পর ডিলে হয়ে যাচ্ছে. But the biggest factor was, because of which it contributed, was Ranbir and Katrina's breakup. In the middle of a film where hero and heroine are couples in real life, সেখানে যদি একটা বাজে breakup হয়, now I obviously we are not going too much into like why it was a breakup. আমরা রণবীর কাপুরকে না আমরা প্রতিদিন তার সাথে না চা খাই না সৌরভ খাই, right? Obviously not. But ওই যে ব্যাপারটা সেখানে we can see the bad blood between them, which is very unfortunate in the promotional interviews that they did. আমরা ইউটিউবে এখনো আছে, Exactly, yes. সেটা আপনারা দেখতে পারেন. মানে it is such an unpleasant atmosphere, মানে it's heartbreaking যাকে বলে. ক্যাটরিনা ডিড নট হোল্ড ব্যাক। ও বারবার ওর এগেনস্টে অনেক কিছু বলেছে, কিন্তু ক্যাটরিনা একমাত্র প্রবলেম ছিল না এখানে রণবীরের জন্য। এখানে ক্যাটরিনা তিনজন সাইজে আরেকজন ছিল গোবিন্দা। শাশ্বতকে রেখেছেন অ্যাপারেন্টলি রণবীরের বাবার রোলটাতে ওখানে। তো আমি রোলটা নাকি আরো জানি না, গোবিন্দা অনেক কিছুই প্রেজেন্ট করে। গোবিন্দাকে ক্যামেরান ওর কাছ থেকে অবতারের নামটা আইডিয়া পেয়েছিল। গোবিন্দা এটাও ক্লেম করেছে যে নাকি ওটা ওকে পুরো ফাইনাল করে দেওয়া হয়েছিল কাস্টে ওই রোলটাতে। অ্যান্ড অ্যাপারেন্টলি আই ডোন্ট নো দাঁড়া পারছি আসতে দে, আফটারের পারছি আসতে দে, আসছে দাঁড়া, রবীন্দ্র চাপ নিচ্ছিস কেন? তো ওটা ওর ক্যামেরা ছিল এবং লাস্ট মোমেন্ট ওকে বাদ দেওয়া হয়েছিল বা ওদের কোনো ঝামেলা রয়েছিল, সামথিং লাইক দ্যাট, আই ডোন্ট এক্স্যাক্টলি রিকল। অ্যান্ড তারপর লাস্ট মোমেন্টে শাশ্বতকে নিয়ে আসা হয় টু দ্যাট এক্সটেন্ট যে ইভেন সিনেমাটা অনেকটা তখন এটার অলরেডি বিন শর্ট এবং শাশ্বতকে কিছু কিছু যে সিনে জাস্ট ওকে একাই বসে বসে অ্যাক্টিং করিয়েছে সেগুলো ওখানে ঢুকিয়ে দিয়েছে। অ্যান্ড আপনারা সেটা লক্ষ্য করেন, ইউ ক্যান সি ইট, ইউ ক্যান টোটালি সি ইট যে দে আর নট ইন দ্য সেম রুম অ্যান্ড অল। তো এইসব মিলিয়ে একটা খুব কেওস হয়েছিল, বাট সেইটাতে ঢুকে লাভ নেই, ও আলাদাই কালেশ ছিল ওখানে। আমরা যেটাতে ফিরে আসতে চাই সেটা হচ্ছে সঞ্জু। সঞ্জু, ইট ওয়াজ সাচ আ উইয়ার্ড ফিল্ম, অ্যাজ ইন সঞ্জু earned a lot প্রচুর ঝুড়ি টাকা নিয়ে এসেছিল, ঠিক আছে? মানে ও সঞ্জয় তো অতগুলো গাড়ি করে বন্দুক টন্দুক নিয়ে আসেনি, যতগুলো পয়সা নিয়ে এসেছিল রণবীর সিনেমাটায়। অ্যান্ড আই ডোন্ট নো, ওখানে ওটা পরে আসছি। তো সেখান থেকে রণবীর প্রচুর তারিফ পেয়েছিল, পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল রিওকে, ফিজিক্যাল ট্রান্সফরমেশন অ্যান্ড অল, ঠিক আছে? মেলাস নিয়ে কেউ নেগেটিভ ছিল, কেউ পজিটিভ ছিল, এইসব মিলিয়ে এবার নো ডাউট অনেক কিছু পরিশ্রম করেছিল এবং অ্যাক্টিং ওয়াইজ ইট ওয়াজ এ ভেরি গুড জব। কিন্তু সিনেমাটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয় বিকজ যে ডিরেক্টর সে তার বেস্ট ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড অলমোস্ট, হ্যাঁ, বায়োপিক বানাচ্ছে। সো ইট ওয়াজ এ কমপ্লিট হোয়াইট ওয়াশ, যেটা আমার ডিরেক্টর বারে বা রীতিমতো ক্লেম করে যে না, রাজু বিরানি বলে আমি তো এটা হোয়াইট ওয়াশ করিনি। ও বাবা দেখুন, ওই তো বলেছি যে ও, এই গুলমান করেছে, ওই গুলমান করেছে, একে খারাপ কথা বলেছে, ড্রাগস নিয়েছে, 308 এন্ড এভরিথিং। আবার 308 বলে তোমরা যে স্টোরি 108 করেছো সেটা আমরা মিস করিনি। হ্যাঁ, যেমন মানে যেখানে ছোটা শাকিলের সাথে ফোন রেকর্ডিং ইউটিউবে অ্যাভেলেবল আছে, যেখানে ওই রীতিমতো ভাই 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 ভাবি কেসি হ্যাঁ বলছে শ্যাম দেওরাত, সেখান থেকে কি দেখাচ্ছে? ওই ছোটা শাকিল না, ওটা দেখাচ্ছে কে একজন গণপতি চান্দা খুঁজতে বসেছে ওদের বাড়িতে, তার ওখানে যে হচ্ছে আসছে অ্যান্ড ইউ হ্যাজ স্মল টাইম বলুন না, না ওরকম কেসটা ছিল না, একটা ছোটখাটো বন্ধু হয়ে যাচ্ছে না, সেটাও হয়নি। অবভিয়াসলি ইয়া ইট ওয়াজ এ রাইট ওয়াশ, সেই নিয়ে একটা হোল কন্ট্রোভার্সি হয়েছিল। শুনো, আমি শিওর তুইও নোটিস করেছিলি জিনিসটা। Absolutely, আমি তো নোটিস করেছিলামই, বাট টু বি ভেরি অনেস্ট আই এম নট দ্যাট মাচ ক্রিটিক্যাল লাইক ইউ আর। আই নো লাইক ইউ আর অফ সঞ্জু। I saw it as a film. I first day first show দেখতে গেছিলাম. I was pretty much. না আমি So the thing is, Raju Hirani, like I still feel sad for Donkey, whatever that was. Anyway,
রাজকুমার হিরানির যে কোনো সিনেমায় সে 4 বছর পর পর 5টা বছর পর পর একটা করে সিনেমা আসতেন, ইট বিকেম লাইক দ্য ম্যাসিভ ব্লকবাস্টার এন্ড অল। The সিনেমার প্রথম লুক থেকে I was pretty much hyped because Sanjay Datta may be not my favorite actor, but Fasta, Punna Bhai, these are one of my favorite all-time films of Bollywood. Right? So সেখানে Ranbir Kapoor, who already became my favorite, like one of my favorite actors when Sanju released, I was pretty much hyped. সিনেমা হলে লিটারালি আমি জয়া সিনেমা হলে দেখতে গেছিলাম, জয়া লেক টাউন, স্যাড দ্যাট ইট ইজ নট এক্সিস্টিং এনিমোর। লাইক দ্য অ্যাটমসফিয়ার অফ সামথিং এলস। ক্রিসমাসের সময় বেরিয়ে, আই গেস ক্রিসমাস ও সামথিং, না ক্রিসমাস না, নন হলিডেতে বেরিয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। হ্যাঁ 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 লাইক দ্য থিয়েটার ওয়াজ প্যান্ডামোনিয়াম যাকে বলেন। সেইখানে টু বি ভেরি অনেস্ট, আই ফার্স্ট ইন মাই লাইফ ফেল্ট দ্যাট রণবীর ইজ রাইট নাও আ সুপারস্টার। প্রথমবার আমি ফিল করেছিলাম, মানে ইউ ফিল, দেখ তুই অনেক সিনেমাতে যেরকম আমরা স্ত্রী 2 দেখতে গেছিলাম, রাইট? আমরা সবাই স্ত্রী 2 দেখেছি। এন্ড বাই দ্য ওয়ে, যদি কেউ যদি পডকাস্টটা না দেখেন, উপরে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। সো দ্য থিং ইজ, আমরা স্ত্রী 2 যখন দেখতে গেছি, হল কিন্তু খুব চিল্লামিল্লি করছে অল দ্যাট, বাট দ্যাট ইজ নট ফর আ স্পেসিফিক ক্যারেক্টার অর স্পেসিফিক অ্যাক্টর। এটা সিনেমাটার গল্প বা কমেডিক পাঞ্চেস মধ্যে এমনই আছে। আমি রণবীর কাপুরের এত সিনেমা দেখেছি, সঞ্জু ওয়াজ পারহ্যাপস দ্য ফার্স্ট টাইম যেখানে আমি ইন্ট্রোডাকশনে এত হাততালি, এত সিটি পড়তে দেখেছি ইন কলকাতা, ফর গডস সেক। সো আই ডোন্ট থিঙ্ক আই এম দ্যাট মাচ ক্রিটিক্যাল, বাট ইয়েস, ইটস আ ভেরি ডিবেটেবল, ভেরি ডিবেটেবল। আমি হলে দেখতে গেছিলাম এটা। তো আমার যেটা পার্সোনালি ভালো লেগেছিল যে ট্রান্সফরমেশনটা, কারণ বারবার ছবি আসছিল, ওটার জন্য তো হাইপটা বেড়েছিল যে ডিটো একই রকম লাগছে, মানে এত ভালোভাবে। এর আগে আমরা সম্ভবত ভাগ মিল্কা ভাগেই বায়োপিক, যেখানে ফারহান আখতার পোর্ট্রে করেছিল এত সুন্দরভাবে। তো তারপরে আই থিঙ্ক এটা এত ভালোভাবে পোর্ট্রে, আমি স্টোরির দিকে যাচ্ছি না, কারণ ওখানে শুরুতে যেরকম কথাটা বললাম, আমি একটা ছোট সিন এখানে অ্যাড করতে চাই, যেখানে দিয়া মির্জা ওর বউ ছিল, তো ওখানে বলছে, যখন অনুষ্কা শর্মা এসে জিজ্ঞেস করছে যে একদম সচ সচ বাতানা কিতনে গার্লফ্রেন্ড थे अब तक, বলছে 308টা, দিয়ে সেখানে দিয়া মির্জা প্রাউড ফিল করছে, ওটা দিয়ে সত্যি কথা বলছে। মানে হাজবেন্ড বলছে আমার 308টা গার্লফ্রেন্ড ছিল, দিয়া মির্জা ওখানে প্রাউড ফিল করছে ব্যাকগ্রাউন্ডে। দ্যাট ওয়াজ জোক। যাই হোক, তার আগে আমরা একটা সিনেমা মিস, বলো বলো। একটা একটা প্রো টিপ, হাউ টু স্পট ইফ আ মুভি ইজ ব্যাড। আপনি দেখতে পাবেন অনুষ্কা শর্মাকে রিপোর্টার হিসেবে কাস্ট করা হয়েছে। আই সিরিয়াসলি এক্স্যাক্টলি ও মানে কি অ্যাচিভ করলো ক্যারেক্টারটা, কেন মানে অদ্ভুত টাইপের ইংলিশ বলছিল, আই ডোন্ট নো। এনিওয়ে আমাদের এই নিয়ে অনেক কথা হয়ে গেছে। যাই হোক, একটা সিনেমা আমরা এর মধ্যে মিস করে গেছি, সেটা হচ্ছে অ্যাদিলে মুশকিল। অ্যাদিলে মুশকিল নিয়ে, অ্যাদিলে মুশকিল অ্যাকচুয়ালি রণবীর কাপুরের একটা কামব্যাক ফিল্ম ছিল, যেখানে একটু আগে আমি বলছিলাম যে ম্যাসিভ কতগুলো ফ্লপ দেয়, and তারপরে ওই ইয়ারের আই থিঙ্ক বেস্ট, মানে বক্স অফিস ওয়াইজ না না, বেস্ট বিগেস্ট ছিল না, বাট ওয়ান অফ দ্য বেস্ট ছিল বিগেস্ট, না? বিগেস্ট ছিল, ওয়ান অফ দ্য। হোয়াটএভার। তো এটা একটা কামব্যাক ছিল, কিন্তু এটাকে আমরা মনে রাখি মেনলি তার মিউজিক অ্যালবামের জন্য। ইভেন রণবীর কাপুরের পুরো কেরিয়ারটাই একটা আলাদা সাইড হচ্ছে মিউজিক অ্যালবাম, সুবিধা, তাই না? প্রথম থেকে যদি আমরা দেখতে শুরু করি, একদম শুরু থেকে সাওয়ারিয়া থেকে যদি দেখতে শুরু করি। সো ব্যাপারটা হচ্ছে রিগার্ডিং মিউজিক। সো ফার্স্ট অফ অল, এটা আমাদের বুঝতে হবে যে আমাদের ইন্ডিয়ান মেইন স্ট্রিম, আপনি যদি কোনো সুপারস্টার হতে হয়, তোমাকে তোমাকে সবকিছু সাপোর্ট চাই। এক হচ্ছে তোমাকে সেরকম ফিল্মস করতে হবে, যেরকম আমরা অন্য পডকাস্টেও ডিসকাস করেছি, তোমাকে ওরকম সিনেমা করতে হবে। এইবার ব্যাপারটা হচ্ছে, যখন রণবীর কাপুর উঠছে তার কেরিয়ারে, মানে এজ প্লাস কেরিয়ারেও তার যখন উঠছে, সেই সময়টা কিন্তু আর সালমান শাহরুখ যে সময়টা উঠেছিল, মানে আর্লি 90s, সেন্সিবিলিটিস অনেক চেঞ্জ হয়ে গেছে, রাইট? But still, one of the things which is constant, which every superstar, যারা যারা মানে বড় সুপারস্টার হয়েছে ইন বলিউড, একটা কমন থিং হচ্ছে হিট সংস অন দেয়ার ফিল্মস। সেটা আপনারা শাহরুখ খান দেখুন, সালমান খান দেখুন, সেম ব্যাপারটা কনসিস্টেন্টলি। এবার এটা অনেকেই বলতে পারে যে এটা রণবীরের একটা ভালো লাক, শুধু লাকে তো হয় না। অবভিয়াসলি রণবীরের হয়তো নিজের কোনো ক্রেডিট নেই সেখানে, মিউজিক ডাইরেক্টরের ক্রেডিট, যে প্রডিউসার যে ডাইরেক্টর তার ক্রেডিট। রণবীরের লাক এখানে ভালো যে যেহেতু সে ভালো অ্যাক্টর, সেই জন্য সে বড় বড় প্রোডাকশন হাউসে কাজ করেছে, ধর্মা প্রোডাকশনস, ইয়াশ রাজে পরে কাজ করেছে, এরকম হচ্ছে ব্যাপার। তাতে থিং ইজ, আপনারা যদি কেরিয়ারের প্রথম দিকে দেখতে যান, সাভারিয়ার পরে দেন দেয়ার ওয়াজ ইয়ে জবান হ্যাঁ দিবানা, তার আগে বল আমাদের আজব নিম গজব কাহানি, ম্যাসিভলি হিট সংস। ম্যাসিভ। ইয়ে জবান হ্যাঁ দিবানের সংস গুলো এখনো পপুলার,
রকস্টার বাজনায় Rockstar, আসে। বাজনায় ছিল, বাজনায় ঠিক আছে, ছিল। আই ডোন্ট থিঙ্ক ওয়েক আপ সিট আন্ডাররেটেড অ্যালবাম একটা। অ্যালবাম, আন্ডাররেটেড অ্যালবাম। আমাদের বার্ফি স্টিল আমরা তো আমাদের শুনতে ভালো লাগে। আচ্ছা, এরপরে যদি এ দিলে মুশকিল, রয়। এখনো মানে ছেলেরা যারা মানে খুব বেসারাম বেলা চাওয়ার ডুপ্লিকেট। এখনো যারা মানে লিটারালি হার্ট ব্রেক হয়েছে, তারা এখনো যেন চান্না মেরে শুনছে এখন হ্যাঁ, ইন 2024। দেন ব্রহ্মাস্ত্রা, মানে কোন সিনেমা বলবে, স্টিল ইজ লাস্ট রিলিজ, মিউজিক হ্যাজ অলওয়েজ সাপোর্টেড রণবীর কাপুর। অ্যান্ড ওয়ান অফ দ্য থিংস যেটা খুব অ্যাপ্রিসিয়েটিভ অফ রণবীর কাপুর, সেটা হচ্ছে লিপ সিঙ্ক। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ অ্যাপ্রিসিয়েটেড টু মাচ। তার অ্যাক্টিং নিয়ে অনেক কথা বলা হয়, ইফ ইউ লুক ক্লোজলি এখনকার দিনে কিন্তু লিপ সিঙ্কের সং খুব কম হয়। এম আই কারেক্ট অর নট? লিপ সিঙ্ক করা যে সং গুলো, মানে আগেকার দিনে যেরকম হ্যাঁ। শাহরুখ, সালমান, এরা পিছনে ব্যাকগ্রাউন্ডে কুমার শানু গান গাইছে, ইমরান হাশমি। ইমরান হাসবি, বাট রণবীরের একটা বড় মানে সুন্দর একটা স্পেশাল ট্যালেন্ট হচ্ছে সে গান, সে যেই গানের সাথেই ব্যাকগ্রাউন্ডে হোক, ইট সিম দ্যাট হি ইজ ইন সিঙ্ক উইথ দ্যাট সং, whether it's a disco kind of a song or whether it's like, you know, a romantic song. স্পেশালি উইথ রকস্টার। আচ্ছা, তো এটা তো হলো। এরপর শুভ একটা এর মধ্যে একটা সিনেমার নাম করলো ব্রহ্মাস্ত্র। তো জিনিসটা কিছুটা এইভাবে হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি বলে, ভালো একটা বলিউড সিনেমার রাইটিং। এটা আমাদের ফাইনাল বাঙালির পডকাস্টের রাইটিং, ঠিক আছে। আর না, শান্তনু লেখে না। এটা হচ্ছে 50 ফিটস অফ ক্ল্যাপ, এখানে আছে ব্রহ্মাস্টার রাইটিং। শুভ, তোর খুব প্রিয় মানে শাহরুখ খানের ডায়লগ গুলো আমি এখনো চোখ বন্ধ করলে গায়ে কাঁটা দেয় ফর ভেরি ব্যাড। দাঁড়াও দাঁড়াও, শুরু করার আগে আমি আরেকটা কোশ্চেন করে দিই। এর কোনটা আগে শুরু হয়েছিল, মানে ব্রহ্মাস্ত্র অস্ত্রটা আবিষ্কার আগে হয়েছিল, না ব্রহ্মাস্ত্র কাজ শুরু আগে, সিনেমাটার কাজ শুরু আগে হয়েছিল? শুভদা। I am still confused. 8 থেকে 10 বছর নিচে, মানে ব্রহ্মাস্ত্র যখন প্রথমবার বানানো হয়েছিল, আই মেবি ফার্স্ট ইয়ার অফ কলেজ অর মেবি 12 ক্লাস 12 পড়ি। মানে First আয়ান মুখার্জি, conceptualization. আয়ান মুখার্জি জন্মাবার পর বাবা বলার আগে ব্রহ্মাস্ত্র বলেছিল। Literally, he treated himself like James Cameron. সে আমি জেমস ক্যামেরন, আমি টাইটানিকের পর আফতার বানাবো 12 বছর নিয়ে। কমন জিনিস ছিল, ব্রহ্মাস্ত্র- ডুবে গেছে। যাই হোক, বলো। ব্রহ্মাস্ত্র সিনেমা নিয়ে মানে কি বলি, এটা নিয়ে একটা 1 ঘন্টার পডকাস্ট হতে পারে, হোয়াইট ফিল, হোয়াইট ওয়াজ এন্ড সো, বাট উই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু দ্যাট। ব্রহ্মাস্ত্র, আমি জাস্ট একটাই কথা বলতে চাই, ইট ইজ মেবি ওয়ান অফ দ্য মোস্ট হার্ট ব্রেকিং, ইটস লাইক উই ক্যান রোস্ট আ ফিল্ম, যে আমি খিল্লি করতেই পারি, বাট on a conceptual level it has so much potential, but it is maybe one of my most heartbreaking film experiences I have ever been. 600 টাকা দিয়ে আইম্যাক্সে গেছিলাম প্রথম দিন, কি বলি আর? যাই হোক, ছেড়ে দে। স্পিকিং অফ মানে range against a movie, Robert Crown's Animal. I till this day যে মানুষের এক্স্যাক্টলি প্রবলেম কি ছিল, মানে আমি জাস্ট কি বলবো ভাই, তার সিনেমা দেখতে পাচ্ছি, সে ডিরেক্টরটার নাম দেখে না, হোয়াট এক্সপেক্টিং। আমাকে এক্ষুনি জাস্ট আধা ঘন্টা আগে আমার রুমমেট জিজ্ঞেস করছে, বলছে অ্যানিমেল দেখেছিস? আমরা হ্যাঁ। বলছে মানে আমি দেখলাম কিছুদিন আগে, তো হোয়াট ওয়াজ দ্য কনটেক্সট, মানে কি বলতে কি চাইলো, মানে আমাকে জিজ্ঞেস করছিল যে সিনেমার থেকে কি শিখলাম, কি মেসেজ ছিল। তা আমি অনেকক্ষণ ভাবলাম, দিয়ে বললাম যে ইট ওয়াজ এ সন্দীপ রেড্ডি ভাঙ্গা ফিল্ম। আর কি বলবো। আমার তো ইন্টারেস্টিং ছিল, সিরিয়াসলি কেউ দেখতে নেই। তো অ্যানিমেল আসে তোমার একটা 4 বছরের গ্যাপ, যেখানে শামসেরা মাঝখানে বেরিয়ে গেছে, কেউ মনে রাখেনি। তো তারপরে একটা That's Lord Voldemort, we don't talk about. তো একটা ম্যাসিভ বড় একটা গ্যাপ দেয় কোভিডের সময়, তারপরে অ্যানিমেল আসে। অ্যান্ড অ্যানিমেল নিয়ে শুরু থেকে, যখন অ্যানিমেল ফার্স্ট অ্যানাউন্স হয়েছিল, তখন থেকে সবাই জানতো যে দিস উইল ব্রেক দ্য বক্স অফিস, যেখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কবির সিং এর পর তার প্রজেক্ট হয় এটা। তো সবাই জানতো এটা একটা বিশাল বড় হিট, কিন্তু এর মধ্যে যে কি এসেন্স লুকিয়ে আছে সেটা কেউ ধরতে পারেনি। তখন সবাই ভেবেছিল একটা অ্যাকশন প্যাক্ট ফিল্ম হবে, কিন্তু তার ভিতরে যখন আমরা যদি সিনেমাটা নিয়ে, এখন সবাই বলছে মিসোজিনিস্ট এটা সেটা, বাট সিনেমার যদি আমরা প্লট ওয়াইজ ভাঙি, ওখানে কিন্তু লেয়ার্স প্রচুর ছিল। যে একটা ছেলে প্রথম থেকে বাবার প্রতি অবসেসড,
ঠিক আছে, তারপরে গিয়ে একটা লাভ অ্যাঙ্গেলকে দেখাচ্ছে, সেটাও সোসাইটির বাইরে গিয়ে, মানে ওই আলফা মেলের যে একটা ব্যাপার দিয়েছে সেইটা একটা অ্যাসপেক্ট আছে। তারপর ধরো একটা তোমার মারপিটের তো জিনিস আছেই, তারপর রিভেঞ্জের একটা অ্যাসপেক্ট আছে, ফ্যামিলি ড্রামা। আগে যে জিনিসগুলো আমরা পুরোনো যুগের সিনেমায় দেখতাম, যে ফ্যামিলির পুরোনো একটা ওই ইতিহাস থাকে, যে বাবার সাথে বাবার ঝগড়া বা দাদুর সাথে দাদুর ঝগড়া, যে কোম্পানির বা দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে, সেই রকম দিক থেকে রেখেছে। তো যদি লেয়ার অনুযায়ী ভাবি আমরা, হয়তো বিশাল কিছু ইম্প্যাক্ট ফেলেনি, বাট গল্পটা অনেক বড় ছিল, অ্যান্ড সেটা নিয়ে এখনো আমরা বুঝতে পারছি না যে কি হয়েছে অ্যাকচুয়ালি, মানে কি আগে ছিল কি পরে হবে। সিনেমাটা মাঝখানে রেখে দিয়েছে, এরপর পরের যে পার্টস গুলো আসবে সেগুলোতে আই থিঙ্ক এটা যদি ফ্র্যাঞ্চাইজ হিসেবে যায়, এটা আরো বড় একটা নাম কামাবে। অ্যানিমেল পার্ক আসছে, আমি হলে গিয়ে দেখেছিলাম, বাট তোমরা একটু বেটার ভাবে বলতে পারবে সিনেমার টেকনিক্যাল দিকগুলো নিয়ে, শুভদা। আমি বলি, সো অ্যানিমেল, প্রথম কথা হচ্ছে অ্যানিমেলের ফার্স্ট রেফারেন্স, তখন আমরা জানতাম না সিনেমাটার নাম অ্যানিমেল। সন্দীপ রেড্ডি ভাঙ্গা ইন দ্যাট ইনফেমাস ইন্টারভিউ উইথ আমাদের ফিল্ম কম্প্যানিয়নের অনুপমা চোপড়া, তাকে জাস্ট অনুপমা লাস্টে চোপড়া, yes. একটাই কথা বলেছিল যে পিপল থিঙ্ক দ্যাট দিস ইজ কবির ভায়োলেন্স, সিং এর আই উইল শো সময়, দেম হ্যাঁ। হোয়াট ভায়োলেন্স ইজ। আরে শোধে এবং হি স্টুড বাই হিজ ওয়ার্ড। এবার অ্যানিমেল নিয়ে প্রথম কথা, সিনেমাটা ডাইরেক্ট, মানে সিনেমাটার the way it portrayed its character, the way it portrayed মানে ফিমেলস এন্ড অল, সে নিয়ে ডিবেট হতে পারে। বাট ক্যান উই, মানে আমি এই জিনিসটা বুঝি না, ক্যান উই রিয়েলি টেক অ্যাওয়ে এভরিথিং দ্যাট নট অনলি রণবীর কাপুর ডিড বাট সন্দীপ রেড্ডি ভাঙ্গা হ্যাড দ্য কারেজ টু শো? মানে আই লিটারালি, এইটা তো হতে পারে না যে তোমাকে আমি বলছি বিকজ ইটস নট গোয়িং with my moral values, then you should not make a film. It's not that, right? You cannot cancel a film. আমি যদি বলি যে লাপাতা লেডিস এর মতন সিনেমা, which I fucking loved, সেটা প্রবলেম্যাটিক, তাহলে অবভিয়াসলি জিনিসটা পুরো অন্যরকম ঘুরে যায়। হুম, হুম, হুম। Similarly, I can dissect the film based on its merits, right? Problem with Satyap Reddy Vanga's films, which is common, সেটা আমি কবির সিং এও দেখেছি, even though I don't like কবির সিং that much, narratively আমি বলছি। Problem with Sandeep Reddy Vanga's films is the way people dissect his films is beyond the script. স্ক্রিপ্টে যা আছে কি আছে সেটার বিয়ন্ড। মানুষের লিটারালি এই সিনেমা নিয়ে যখন কথা বলে না, তারা ভুলে যায় রণবীর কাপুর এত দারুণ অ্যাক্টিং করেছিল, তারা ভুলে যায় লিটারালি, আমি এই প্যাশনেট এই র্যান্টটা এই জন্য বলছি বিকজ আই লিটারালি টেক ইট সামটাইমস পার্সোনালি, যে তারা ভুলে যায় রণবীর কাপুর যেরকম অ্যাক্টিং করেছে সেটা তো ঠিক আছে। Back, when was the last time we heard such a impactful background music in a film? I don't remember. From Bollywood at least I don't remember. জওয়ান লিটারালি ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল, বাট ইম্প্যাক্ট হিসাবে 10 গোল দেবে অ্যানিমেল, 10 গোল দেবে জওয়ানকে, রাইট? সিনেমাটা যেভাবে এন্ড করেছে, জাস্ট ইমাজিন দ্য কনটেক্সট। 3 ঘন্টা 21 মিনিটের সিনেমা, ভাই কার সাহস আছে এখনকার দিনের সিনেমা বানানোর জন্য? 3 ঘন্টা সিনেমা কেউ বানাতে ফাটে, তারা 3 ঘন্টা 21 মিনিটের সিনেমা বানাচ্ছে উইথ সো মেনি সংস। সেখানে ইউ নেভার ফিল বোর্ড ফর আ সিঙ্গেল সেকেন্ড ইন অ্যানিমেল, সিঙ্গেল সেকেন্ড। যাই হোক, সৌরভ বল। মানে একটা জিনিস, সবাই যখন ইয়ের সাথে কবির সিং এর সাথে তুলনা করে, জাস্ট বিকজ দ্য ডিরেক্টর ইজ সেম, জাস্ট বিকজ দ্য টোন ইজ কাইন্ড সেম, জাস্ট বিকজ ওই আলফা মেল টাইপের ব্যাপার ট্যাপার আছে, এটা খুব সারফেস লেভেলের কথাবার্তা। অ্যাজ ইন কবির সিং এ আমারও কবির সিং পছন্দ না, যেভাবে পুরো ট্রিটমেন্টটা করা হয়েছিল শাহিদ কাপুরের ক্যারেক্টারটাকে। ওকে রীতিমতো পেডেস্টালে তুলে দেখানো হয়েছিল, হ্যাঁ ওকে আইডিয়ালাইজ করা হয়েছিল হ্যান ত্যান, অ্যান্ড দ্য ডিরেক্টর ডিড দ্যাট, ঠিক আছে? তো যেটা আমি সাপোর্ট করি না, অফকোর্স। তারপরে তুমি একটা সিনেমা দেখেছো, তুমি ভায়োলেন্ট হয়ে গেলে সিনেমাটার দোষ না, তোমার দোষ। ইউ আর নট সাপোজ টু টেক ইট লিটারালি, ঠিক আছে? বা গেট ইন্সপায়ার্ড অর এনিথিং। হ্যাঁ, আর্ট আছে আমাদের লাইফে নিজেদের জায়গাতে, অ্যান্ড হ্যাঁ এটাও আর্ট। আপনি ভালো ভাবুন খারাপ ভাবুন, আর্ট আর্টই, ঠিক আছে? সেটা হতেই পারে, ভালো আর্টও আছে খারাপ আর্টও আছে, আপনি যেভাবে নেবেন। এবার ফান্ডামেন্টালি খুব ডিফারেন্ট দুটো সিনেমা। জাস্ট বিকজ অ্যাকশন আছে তার মানে দুটো এক হয় না। কবির সিং এ যে থাপ্পড় মারছে আর করছে, এখানেও সেম জিনিসগুলো আছে, কিন্তু এখানে রণবীর কোনো অ্যাঙ্গেল থেকে রণবীরের ক্যারেক্টারটাকে এখানে হিরো হিসেবে দেখানো হয়নি। রণবীরের ক্যারেক্টারটা এখানে অ্যাকচুয়ালি সাফার করছে, ও রীতিমতো ওর ম্যান হু ইট ওয়াজ অলমোস্ট টেকেন ফ্রম হিম।
যখন ও রিকভারি মোডে ছিল। অ্যান্ড সবচেয়ে যেটা, আপনি এতক্ষণ যদি আমার সাথে ডিসএগ্রি করেন, সেটা হচ্ছে সবচেয়ে যেটা আলাদা করছে, সেটা হচ্ছে যে ইয়েতে যে লাস্ট সিনটা, সেটা কিন্তু কোনো অ্যাকশন সিন না। যে লাস্ট মিনিংফুল সিন, সেটা হচ্ছে একটা বাবা আর ছেলের মধ্যে একটা কনভারসেশন, যেটা ওদের they should have had that talk 20-30 years ago. They never had that talk. সেই একটা ওদের মধ্যে একটা কনভারসেশন, এবং তার মধ্যে দিয়ে ইটস অলমোস্ট কি বলবো, থেরাপিটিক ফর রণবীর ক্যারেক্টার। এটা হচ্ছে সিনেমার আসল ক্লাইম্যাক্স। ববি দেওয়ালের সাথে সব কুছ মিলা দেঙ্গি করে ওখানটা না, ওটা জাস্ট একটা মানে কনক্লুশনের বিল্ড আপ। আসল কনক্লুশন হচ্ছে ওই স্টাডি রুমটাতে ওরা বসে, যেখানে রণবীরের বাবা ফাইনালি ওকে ছেলে হিসেবে অ্যাকসেপ্ট করছে। ইটস আ স্টোরি অফ আ ফাদার অ্যান্ড হিজ সান। এইভাবে গল্পটা শেষ হচ্ছে। হ্যাঁ, ফান্ডামেন্টালি জিনিসটা যথেষ্ট আলাদা। এখানে অ্যাকচুয়ালি ওকে মানে কিছু জায়গায় গ্লোরিফাই করে দেখাচ্ছে, এই কারণ ট্যারেন্টিনো বলেছিল, আগে আমি ট্যারেন্টিনোরই কথা দাঁড় করছি, যে বলছে যে আপনি কেন ভায়োলেন্ট ইয়ে দেখান, এত কিছু দেখানো কি দরকার, বলেছিল বিকজ ইটস সো মাচ ফান। এক্স্যাক্টলি। তো সেই রকম দেখিয়েছে। আপনারা দেখে চলে গেছে, না দেখেছেন তো বলবেন না ও কেয়ার্স। আমিও বলছি না কিছু যে ও সিনেমাটা কোনো মাস্টার পিস হ্যান ত্যান, ঠিক আছে, কিন্তু সিনেমাটা ফান্ডামেন্টালি কবির সিং এর চেয়ে ডিফারেন্ট। কিছু জিনিস সিমিলার থাকলেও যে জিনিসটা বলতে চাইছে সেটা ডিফারেন্ট। বাট হ্যাঁ, তারপরেও ও ডিরেক্টরের, ওর নাকি ফিল্ম স্কুলের কিছু হিস্ট্রি টিস্ট্রি আছে, পড়াশোনা করেছিল, সামথিং লাইক দ্যাট, আই ডোন্ট নো, শুনেছিলাম। তো সেখান থেকে না ওর একটা ওরকম ইগো আছে, যে ওর একটা হি সিক্স ভ্যালিডেশন। ও যতই দেখায় যে আই ডোন্ট কেয়ার, ও চারিদিকে ও চায় অ্যাকচুয়ালি ক্রিটিকরা আমাকে ভালো বলুক, ঠিক আছে, ও ক্রিটিকদের যতই করে ইশারা করুক, ও অ্যাকচুয়ালি চায় যে ওরা ফ্যান আমাকে পুরো বলুক, আমাকে ভালো বলুক, যেটা ওরা পায় না। অ্যান্ড হি অ্যাক্টস লাইক আ ম্যান চাইল্ড। এইভাবে জিনিসটা চলে আসে। যাই হোক, আমরা অনেকটা আই থিঙ্ক এবার আমাদের এটা কনক্লুড করা উচিত। শান্তনু কাছে যাবো। শান্তনু, ইন কনক্লুশন এতক্ষণের ইয়েটা কি বলবি তুই? এই অ্যানিমেল নিয়ে একটা কথা বলে শেষ করে দেবো। যেরকম একদম। যেরকম তুমি বললে যে যে তোমরা দুজন মিলে যেটা ডিসকাস করলে, আমি এখানে জাস্ট অ্যাড করতে চাই যে এত মিসো জিনিস নিয়ে কথা, যখনই অ্যানিমেল বেরিয়েছে তখন থেকে এই ওয়ার্ডটা প্রচুর বেশি ফেমাস হয়ে গেছে। মানে এখন কেউ স্পেলিংও লিখতে পারবে না, বাট সবার মুখে মুখে এই কথাটা ঘুরছে। কিন্তু ইট ওয়াজ নট অ্যাবাউট আ গার্ল অ্যান্ড এ বয়, মানে একটা নায়ক নায়িকার মধ্যে সিনেমাটা কোনদিন ছিলই না। সব দিনই যখন থেকে সিনেমাটি নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, সবাই জানতো যে এটা ছেলের একটা বাবার প্রতি অবসেশন। যেটা তুমি বললে এক্ষুনি খুব ভালো পয়েন্ট, যে শেষটা কিন্তু এটা নয় যে বউ আর বরের মধ্যে মিলন হয়ে গেল বা হিরো গিয়ে ভিলেনকে মেরে দিল, নয়। একটা একটা বসার রুমে বা ড্রয়িং রুমে বসে বা বেডরুমে বসে বাবা ছেলের মধ্যে যে সমঝোতাটা হচ্ছে, যে কোথায় তুমি ঠিক ছিলে কোথায় ভুল। তো একটা, যেরকম আমরা নর্মাল একটা রোমান্টিক সিনেমা বা আগেকার যুগের সিনেমাগুলোতে দেখতাম, যে হিরো তার হিরোইনের জন্য যা খুশি করছে, বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে, যে ভুল, হুএভার ইজ রং, সে মানছে না যে কি সোসাইটি কি বলছে না বলছে, সে সবাইকে ত্যাগ করে সবাইকে মেরে টেরে দিয়ে নায়িকাকে বাঁচিয়ে আনছে, ঠিক আছে। এখানে তো বাবার প্রতি ভালোবাসাটা দিচ্ছে না, সেখানে সে অন্য কোনো কিছুকে কেন মানবে? সে যদি অতটাই অবসেসড একটা বাবার প্রতি, তার কাছে ম্যাটার করে না তার মা কি বলছে, তার বোন কি বলছে, বা তার বউ কি বলছে। সে বাকি প্রত্যেকটা যতগুলো ক্যারেক্টার সবাই একটা একটা মানুষ তার কাছে, কেউ ছেলে বা কেউ মেয়ে নয়। তো আমরা এদিকটা কেন ভাবে দেখবো যে ভাই মেয়েটাকে গিয়ে এরকম অপমান করে দিল, মেয়েটাকে এরকম ভাবে দেখছি, কেন মেয়ে মেয়ে করবো? দোজ আর ক্যারেক্টার, তারাও হিউম্যান। একজন বাবার জন্য সে যাকে খুশি মানে এদেরকে মেরেও দিচ্ছে, ভিলেনদেরকে মেরেও দিচ্ছে, বাবা শুধু বোনকে, দিদিকে, মাকে, বউকে, সবাইকে অস্বীকার করছে। এটাই জাস্ট হিউম্যান হিসেবে দেখুন না কেন। আপনি যদি একটা ভালো সিনেমা থেকে কিছু শিখতে না পারেন, একটা খারাপ সিনেমা থেকে কেন আপনি শিখবেন? সিনেমার মতন করে দেখুন, যেটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়া সেটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নিন, যেটাকে ভালোভাবে দেখা সেটাকে ভালোভাবে দেখুন। এটুকুই বলবো। তো আমাদের আজকে টপিক অফ ডিসকাশন এটাই ছিল যে হোয়াই রণবীর ইজ ডিফারেন্ট, তাই না? তো আমরা শুরু থেকে যে কেরিয়ার গ্রাফ অ্যাকচুয়ালি, বা চুজিং অফ স্ক্রিপ্ট, চুজিং অফ প্রোডাকশন হাউস, তো অ্যাকচুয়ালি হ্যাঁ, ওই যেটা কথাটা বলে যে সবাইকে প্রোডাকশন হাউস চুজ করে, বাট আমার এই জিনিসটা ছিল যে প্রোডাকশন হাউস আমি চুজ করতাম, সবাই আমাকে লঞ্চ করতে চাইতো। তো প্রথম থেকে ভালো ভালো সিনেমা চুজ করা, সেভাবে অ্যাক্টিং করে সেগুলোকে উতরে দেওয়া, সবকিছুর জন্য রণবীর ওয়াজ ডিফারেন্ট। আমি শেষ করবো না, আজকে কথাটা শেষ করবে সৌরভ দাই। তো সৌরভ দা, এটা নিয়ে আমাদের, যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে ডিসকাস করছিলাম, সেটা তুমি কনক্লুড করো যে হোয়াই রণবীর ইজ ডিফারেন্ট। তোমার কাছে একটু শুনবো, শুভদের কাছে একটু শুনবো, অ্যান্ড দেন উই উইল এন্ড ইট।
সি রণবীর ইজ ডিফারেন্ট। হ্যাঁ, রণবীর শুধুমাত্র মানে ডিফারেন্ট অ্যাজ ইন ওর স্ক্রিপ্ট চয়েসেস এইসবে না, বা ওর স্টার পাওয়ার হ্যান ত্যান এইসব মিলিয়ে না, ওর যে একটা ডাইভার্স রোলস যে নিয়েছে, যেখানে ও হেন ইয়ে নেই, মানে আমরা যখন আলোচনা করছিলাম পডকাস্টটা নিয়ে যে কিভাবে যাবো, আমি রীতিমতো ক্লিউলেস ছিলাম, বারবার সুমোকে ফোন করেছি ব্যাক এন্ড ফোর্থ যে মানে হার্ড, ওকে কিভাবে কভার করবো কি করে ছেলেটাকে। ও এত রকমের একুশটা মাত্র সিনেমা করেছে, তার মধ্যে লাইক আই ডোন্ট নো 21টাই হয়তো আলাদা আলাদা টাইপের রোল, এটা কভার করা ইজি না। যেখানে ও এতটা ডাইভার্সিফাই করতে পেরেছে নিজেকে, এবং এত সুন্দরভাবে নিজেকে হ্যান্ডেল করেছে, ওর যে এরা ওর চারপাশে বারবার আমরা যেটা বলছি, এই সব কিছু মিলিয়ে ও যেভাবে নিজেকে একটা ফেজ দেখে, একটা ফেজে প্রথমে সরকার লাইক ন্যাশনাল ক্রাশ থেকে শুরু করে, তারপর সেখান থেকে হলো যে একটা ম্যানচাইল ফেজ গেল রণবীরের, যেখানে রণবীরের যে কোনো ক্যারেক্টারকে ডেসক্রাইব করতে টার্মটা বারবার শুনতাম ম্যান চাইল্ড, সেখান থেকে ও গ্রো করে ম্যান চাইল্ড থেকে চাইল্ড খানে ড্রপ করে হি ইজ এ ম্যান নাও। এই যে ট্রান্সফরমেশন গুলো করতে পারলো, ঠিক আছে, ও যে নিজেকে নিজে এক্সপেরিমেন্ট করছে, যে স্ট্যান্ডার্ডে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, ব্রহ্মাস্ত্র যাই হোক, হ্যাঁ, ওটা মানে হি রিচ ফর দ্য স্টার্স। করতে পেরেছে না পেরেছে পরের কথা, হি এম ফর ইট, ঠিক আছে। এবার এরকম নয়, রণবীর এই মুহূর্তে অনেক বেশি বোল্ড অনেকের চাইতে, হি টেক রিস্ক, এবং ইট মোস্টলি পেজ অফ। আই থিঙ্ক যে এখন রণবীরের যে বেস্ট ফেজটা, সেটা আমাদের দেখা বাকি আছে। শুভ কি বলিস? একদমই। প্রথম কথা হচ্ছে এই যে তুই যে বলছিস হি টেক্স রিস্ক, এন্ড তুই এইটাও যেটা বললি যে মানে হিজ বেস্ট ইজ ইয়েট টু কাম। জাস্ট আন্ডারস্ট্যান্ড হাউ মাচ অফ আ রিস্ক ইট ইজ, বিকজ হিজ নেক্সট ফিল্ম ইজ রামায়ণ, রাইট? নেক্সট ফিল্ম ইজ রামায়ণ। একটা রামায়ণের উপরে সিনেমা আমরা 1 বছর 1.5 বছর আগে দেখেছি। সেই সিনেমাটার নাম কি? আই থিঙ্ক উই অল নো। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড উইথ দ্যাট ফিল্ম উই অল নো। আমি তো এখনো বলছি সেই সিনেমাটার যদি লিড হিরো ওয়াজ আ বলিউড অ্যাক্টর না, সে হয়তো নেক্সট আর কোনো সিনেমা করতে পারতো না। লেটস নট গো ইনটু দ্যাট, বাট জাস্ট দ্যাট থিং যে রামায়ণ তার নেক্সট সিনেমা, অ্যান্ড দেন দ্য নেক্সট সিনেমা আফটার দ্যাট ইজ প্রবাবলি লাভ অ্যান্ড ওয়ার, যেটা সঞ্জয় লীলা বানসালির সাথে, অ্যানাদার বিগ ফিল্ম। সঞ্জয় লীলা বানসালি, ভিকি কৌশল, আলিয়া ভাট, আলিয়া ভাট। right? Then the next film after that is maybe perhaps one of the biggest hype films, that is Animal Park. তার Next 3 films, he has literally got an opportunity to, like, you know, be the undisputed. It is right now he's been called a superstar. After next 3 films, he might be called an undisputed superstar. After Hrithik Roshan, no competition whatsoever. And Ranbir Kapoor cannot different. I believe সৌরভ খুবই ভালো মতন বলেছে। জাস্ট আ স্মল থিং আই ওয়ান্ট টু অ্যাড, রণবীর কাপুর সেরকম ইন্টারভিউস দেয় না যেরকম আমরা বলছিলাম সে কোনো, বাট ওয়েন এভার হি গিভস ইট অলওয়েজ ফিলস যে আমরা কোনো বলিউড অ্যাক্টরের ইন্টারভিউ দেখছি না। ইট অলওয়েজ ফিলস লাইক আমরা একটা নর্মাল হিউম্যান বিং এর ইন্টারভিউ দেখছি, যার সাথে আমি পার্সোনালি খুব কানেক্ট করতে পারি। আই এম শিওর আমাদের যে ভিউয়ার্স আছে তারা অনেকে কানেক্ট করতে পারবে। ভালনারেবল সাইড, রণবীর কাপুর একবার আমাদের এআইবি মানে অল ইন্ডিয়া বাকচুর তাদের ইতে সে ওপেনলি অ্যাডমিট করেছিল দ্যাট আই ইউজ টু স্মোক উইড অ্যান্ড অল। কজন একটা করে ভাই আজকালকার যুগে, অ্যান্ড হি নোজ। ইট হ্যাজ বিন স্পেসিফিক্যালি সিন দ্যাট সে যতবার এরকম ইন্টারভিউ করে, ইন্টারভিউর পরে একটা ব্যাকলাস দেখা যায়, whether it's regarding Alia Bhatt এর ব্যাপারে কোনো কমেন্টস করা, which is his wife for Christ's sake, বাট তারপরেও তাকে ওরমভাবে জাজ করা হয় দ্যাট হি ইজ, একসময় জাজ করা হতো সে ইজ ম্যান চাইল্ড, রাইট নাও তাকে জাজ করা হয় হি ইজ আ প্রবলেম্যাটিক হাজবেন্ড। But whatever it is, the best thing is I hope that he remains like he is, the imperfect maybe human being that he is, and maybe the vulnerable actor that he is. এই বলে আমি শেষ করি। আচ্ছা, তো বেসিক্যালি সঞ্জয় লীলা বনসালি হচ্ছে ডিরেক্টরদের মধ্যে দীপিকা পাড়ুকোন, গোয়িং ব্যাক এন্ড ফোর্থ বিটুইন রণবীর অ্যান্ড রণবীর। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট, আপনারা চিট্টি দিন্দির ক্যারেক্টারের মতো এখানে ফ্রিতে ক্যামিও দিয়ে যাবেন না। রাদার রণবীর যেমন করে এসে তাকে স্যালুট দিয়েছিল, সেরকম করে আমাদের একটা লাইক দিয়ে যাবেন, ছোট করে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন, তবে না খেলাটা জমবে। আমরা এরকম আরো অনেক পডকাস্ট নিয়ে আসবো। এই পডকাস্টের পেছনে অনেক পরিশ্রম ছিল, অনেক কিছু স্যাক্রিফাইস করে আমরা সবাই একত্রিত হয়েছি, এবং আমরা অনেক কিছু ভালো করার চেষ্টা করেছি। শান্তনু, শুভ, ওদেরকে থ্যাংক ইউ। আমি ছিলাম সৌরভ, ফাইনালি বাঙালিতে। আপনাদের সবাইকে টাটা।